Hello viewers, welcome back to a new video. I am Rahul and you are watching my YouTube channel Your Home Tutor. আচ্ছা তোমাদের কি ইচ্ছা যায় না যে সকাল থেকে রাত্রি অবধি তোমরা যা যা করো তোমরা বা যা যা তোমার পছন্দ বা যা যা অপছন্দ সেগুলোকে ইংরেজিতে বলার? যদি তোমার ইচ্ছা যায় তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট হবে, কারণ আজকে আমি সেটাই শেখাবো যে সকাল থেকে রাত্রি অবধি আমরা যা যা বলি যা যা করি সেইগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে বলতে পারি। কেউ যদি তোমাকে ধরে যে তুই সকাল থেকে রাত্রি পর্যন্ত যা যা করিস তোর অভ্যাসগুলো আমাকে ইংরেজিতে বল, তাহলে এই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে অবশ্যই তোমার খুবই উপকার আসবে। কারণ আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে। কারণ এর আগের দিন আমি একটা টেন্সের একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি টেন্স সম্পর্কে ডিটেল বলেছিলাম, টেন্স কেন শিখবো, টেন্স কয় প্রকার, টেন্স শব্দের উৎপত্তি, টেন্স আমাদের কতটা কাজে লাগে, টেন্স আমাদের শিক্ষার ক্ষেত্রে আমাদের ইংরেজি বলার ক্ষেত্রে কতটা কাজে লাগবে, সব কিছু ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে থেকে শুরু করব বেসিক ইংলিশ। আমি বলেছিলাম যে যারা একেবারে ইংরেজি জানো না বা যারা স্টার্ট করছো নতুন থেকে তাদের সবারই জন্য গুড নিউজ যে আমি বেসিক ইংলিশ ক্লাস শুরু করছি। ওকে, তো হালকা আমি একটু পেছনটা আলোচনা করে নিই। যে আমি আগের দিন আলোচনা করেছিলাম যে টেন্স তিন প্রকার। টেন্স মানে কাল বা সময়, ঠিক আছে। টেন্স পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। এবং এটাও বলেছিলাম যে প্রত্যেক টেন্সের চারটে ভাগ, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে তিনটে টেন্সে চারটে করে ভাগ, মানে টোটাল 12টা টেন্স আছে। আজকে আমি শুরু করব প্রথম টেন্সটা প্রেজেন্ট, মানে আমি বর্তমান থেকে শুরু করব প্রেজেন্ট থেকে, তাই স্টার্ট হবে আজকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবং এই টেন্সের মধ্যেই পড়ছে আমাদের সকল পছন্দ আর অপছন্দের কাজ, অর্থাৎ আমাদের অভ্যাস, আমরা যেগুলো সারাদিন করি বা করি না, আমাদের যেগুলো ডেইলি রুটিন, সেই সমস্ত বাক্যগুলোকে বা সেই সমস্ত সেন্টেন্সগুলোকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে যাই তাহলে আমাদেরকে এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ফরমেশন বা গঠন অনুসারেই করতে হবে, ঠিক আছে। আমি দেখো হেডিং বোর্ডে করে রেখেছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে। কোনো টেনশন নেই, তোমরা যারা টেন্স জানোই না একেবারে, আজ থেকে আমাকে ফলো করতে শুরু করো, ভালোভাবে আমাকে স্কিপ না করে ভিডিওগুলো দেখে যাও, তোমাদের ইংরেজিতে আশা করি ইমপ্রুভ তোমরা অনেক বেশি করবে। আর এর পরপর অনেক কিছু ভিডিও আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে আমরা শিখবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক, আমি তোমাকে প্রথমে ভিডিও শুরুতেই বলেছি যে আমাদের অভ্যাস, তাহলে আমাদেরকে প্রথম জানতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে, তাই তো। সংজ্ঞা তুমি এটাই দিতে পারো যে বর্তমানকালে, দেখো প্রেজেন্ট মানে বর্তমান, ঠিক আছে। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, তাহলে বর্তমানে কোনো কিছু করা বা হওয়া বোঝালে, ঠিক আছে। বর্তমানে মানে যারা স্টুডেন্টস আছো 5 to 12 বা গ্র্যাজুয়েশন লেভেলে, যারা হয়তো আগে টেন্স একেবারেই করনি, তারা লিখতে শুরু করতে পারো, মানে লিখে নিতে পারো। আমি বলে দিচ্ছি যে কোনো কিছু বর্তমানে কোনো কিছু করা বা হওয়া বোঝায়, ওকে। অভ্যাস বোঝায়, মানে প্রতিদিনের রুটিন, তুমি অভ্যাস, তোমার কি কি অভ্যাস আছে, কি কি অভ্যাস নেই সেগুলো। অথবা কি হতে পারে চিরন্তন সত্য, চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ। অথবা কি হতে পারে হিস্টোরিক্যাল ট্রুথ, ঐতিহাসিক সত্য। তার মানে তুমি সংজ্ঞা গুছিয়ে লিখতে পারো যে বর্তমানে কোনো কিছু করা বা হওয়া বোঝালে, ঠিক আছে, ঐতিহাসিক সত্য বোঝালে, চিরসত্য বোঝালে, অভ্যাস বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলা হয়। ক্লিয়ার? তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা যে সকল সেন্টেন্স বা যে সকল বাংলা সেন্টেন্স আমরা ব্যবহার করি, যে সেন্টেন্সটা দেখে যদি বা যে সেন্টেন্সটা শুনে যদি মনে হয় যে এটা অভ্যাস বা এটা ডেইলি রুটিন, এটা ঐতিহাসিক সত্য, এটা চিরসত্য, তাহলে কিন্তু সেই সকল সেন্টেন্সগুলোই পড়ছে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার আমি আস্তে আস্তে তোমার ডেফিনেশন দেখো। প্রথমে কি আগে অভ্যাসটা তো বলে দিয়েছি যে অভ্যাস কি। অভ্যাস মানে আমরা সকাল থেকে রাত্রি অবধি যা যা আমরা করি, আমি স্কুল যাই, আমি ক্রিকেট খেলি, আমি ফুটবল খেলি, ঠিক আছে, আমি ক্লাবে আড্ডা মারি, আমি পড়তে বসি, আমি এই করি না, যা যা আমরা, অর্থাৎ সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের যা যা অভ্যাস আছে সকল অভ্যাসগুলোই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। রুটিন, ডেইলি রুটিন, আমরা ডেইলি যা যা করি সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। অথবা কি বলেছি আমি ইউনিভার্সাল ট্রুথ, চিরসত্য। ইউনিভার্সাল ট্রুথটা কি? দেখো ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিমে অস্ত যায়,
মানুষ হয় মরণশীল, মানে এই সকল সেন্টেন্স এগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, মানে এগুলো কখনো চেঞ্জ হয় না। সূর্য আগেও পূর্ব দিকে উঠতো, এখনও পূর্বে ওঠে, পরেও কিন্তু পূর্ব দিকে উঠবে, ঠিক আছে। পৃথিবী আগেও ঘুরতো, এখনও ঘুরে, পরেও ঘুরবে। মানুষ মরণশীল, মানুষ আগেও মরতো, এখনও মরে, পরেও মরবে, মানে যেগুলো পরিবর্তন হয় না সেগুলো চিরসত্য। সেই সকল সেন্টেন্সগুলোকে তুমি যদি ট্রান্সলেট করতে চাও তাহলে তোমাকে এই টেন্সের সাহারা নিতে হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ক্লিয়ার? ঐতিহাসিক সত্য, ইতিহাসে যদি কোনো জিনিস যেটা ঘটে এসছে ইতিহাসে সেগুলোকে তুমি যদি বলতে চাও তুমি এই টেন্সের সাহারা নিতে পারো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার আমরা কি শিখবো? ট্রান্সলেট শিখবো, গঠন শিখবো। তাহলে আমরা বুঝে নিলাম। তোমাকে কেউ যদি প্রশ্ন করে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে, তুমি কি সিম্পলি উত্তর দেবে যে কোনো কিছু করা বা হওয়া বোঝায়। বর্তমানকালে কোনো কিছু করা বা হওয়া বোঝালে, মানে কেউ কি কিছু করে বা যেটা হয়, ওকে। অভ্যাসগত সত্য বোঝালে, চিরসত্য বোঝালে, ঐতিহাসিক সত্য বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলা হয়। আরও বুঝিয়ে বলবে যে আমাদের যেগুলো অভ্যাস, আমাদের যেগুলো হ্যাবিট, আমাদের যেগুলো ডেইলি রুটিন, আমরা যেগুলো রুটিন বেসিসে যেগুলো করি, এবং ঐতিহাসিক সত্য যেটা হয় আর কি চিরসত্য যেটা ঘটে, এই সকল সেন্টেন্সগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবারে কি করব আমরা, এটাকে ইংরেজি কি করে করব, তাই তো? যেমন সূর্য, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, ইংরেজি হচ্ছে দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। এই যে আমি বলে দিলাম, এটা একটা নিয়ম আছে, আমি এমনি আমার মুখে বেরিয়ে গেলো তা না, এটা একটা গঠন আছে, ঠিক আছে। আই ইট রাইস, আমি ভাত খাই, ঠিক আছে। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এই যে আমার মুখে সেন্টেন্সগুলো বেরোচ্ছে এগুলো সব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আগেই বলেছি অভ্যাস, আই ইট রাইস, আই প্লে ফুটবল, ঠিক আছে, সব কিছু। তাহলে এগুলোকে আমার মুখে যে বেরোচ্ছে একটা গঠন আমি জানি বলে এগুলো আমার মুখ থেকে বের করতে পারছি। তাহলে তোমরা যদি সেই গঠনগুলো জেনে নাও, তোমরাও এই সকল সেন্টেন্সগুলোকে, সকল বাক্যগুলোকে তোমরাও কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে। তাহলে স্টার্ট করি। দেখো, তাহলে কাকে বলে আমার লেখা হয়ে গেছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। এবার আমাকে সেন্টেন্স শিখতে হবে। এবার দেখো, সেন্টেন্স শেখার আগে তুমি একটা কথা বলি, সেন্টেন্স মানে বাক্য, তাই তো? তাহলে আমরা সেন্টেন্স, আমরা বাক্য কিন্তু কত রকম ব্যবহার করি। দেখো, ভেবে দেখো, আমরা কখনো হ্যাঁ বলি, কখনো না বলি, কখনো আবার প্রশ্ন করি, কখনো আবার প্রশ্ন ও না একসঙ্গে থাকে, একসাথে থাকে। যেমন ধরো, আমি ভাত খাই, এটা হচ্ছে হ্যাঁ সূচক বাক্য, এখানে নাও নেই, প্রশ্নও নেই। আমি ভাত খাই না, কেউ আমাকে জিজ্ঞেস করলো তুই কি রাত্রে, আমি বললাম আমি রাত্রে ভাত খাই না, তাহলে এটা হচ্ছে নেগেটিভ, তার মানে না ব্যবহার করছি। আবার কাউকে আমরা প্রশ্ন করছি, তুই কি ভাত খাস, তাহলে কি হলো, এটা জিজ্ঞাসাও করছি আমরা। তাহলে অ্যাকচুয়ালি খাওয়া, ব্যাপারটা হচ্ছে ভাত খাওয়া, অভ্যাস। এই ভাত খাওয়া অভ্যাসটাকে আমরা একবার হ্যাঁ বলছি, একবার না বলছি, কখনো প্রশ্ন করছি, আবার কখনো প্রশ্ন না একসঙ্গে করি, তুই কি ভাত খাস না, তাহলে প্রশ্নও আছে, নাও আছে, ঠিক আছে। তাহলে এই 4 ক্যাটাগরি সেন্টেন্স হয়। তাহলে প্রত্যেকটা টেন্সে, তাহলে একটা টেন্স হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হেডিং করা আছে, তাহলে এই টেন্সের আবার 4টে সেন্টেন্স হবে, 4টে বাক্য তৈরি করার নিয়ম হবে। তাহলে আমরা বাংলাতে এই যে বলে দিচ্ছি আমি ভাত খাই, আমি ভাত খাই না, তাহলে দেখো এই যে না যোগ হচ্ছে, তুমি কি ভাত খাও, জিজ্ঞেস চিহ্ন থাকবে, ঠিক আছে। তুমি কি ভাত খাও না, নাও আছে, জিজ্ঞাসা চিহ্ন থাকবে। এই যে বাংলাতে পরিবর্তন হচ্ছে এক্সপ্রেশন আমাদের, সেরকম ইংরেজিতেও তাহলে 4 প্রকার সেন্টেন্স তৈরি হবে, 4 প্রকার গঠন বা রুলস আছে। ভালো করে দেখে নাও 4 প্রকার রুলস কি। তাহলে তোমার প্রথম হচ্ছে কি, 1 নম্বর হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, AFFIRMATIV, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। 2 হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, NEGATIV। তারপর হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর 4 হচ্ছে ইন্ট্রোগেটিভ এন্ড নেগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ এন্ড নেগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ এন্ড ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তাহলে দেখো, আমি বোর্ডে লিখলাম যে সেন্টেন্স কত প্রকার, সে প্রত্যেক টেন্সে 4টে করে সেন্টেন্স আছে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইন্ট্রোগেটিভ এন্ড নেগেটিভ বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে কি, হ্যাঁ বাচক বাক্য,
মানে যেটাতে হ্যাঁ প্রকাশ হয়, যেখানে না বা প্রশ্নে কোনো গল্প থাকে না। নেগেটিভ সেন্টেন্স মানে কি, যেখানে না প্রকাশ হয়, না বাচক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, প্রশ্নবাচক বা প্রশ্নসূচক বাক্য। আর এটা হচ্ছে কি, প্রশ্ন এবং না একসাথে, ঠিক আছে, প্রশ্ন এবং নাবাচক বা না এবং প্রশ্নবাচক বাক্য। তাহলে এই হচ্ছে 4 প্রকার সেন্টেন্স। তাহলে আমরা একবার বলছি আমি ভাত খাই, একবার আমি ভাত খাই না, একবার তুমি কি ভাত খাও, ঠিক আছে, একবার তুমি কি ভাত খাও না। এই যে 4 ক্যাটাগরিতে বিভিন্ন একটু পরিবর্তন হচ্ছে, তাহলে ইংরেজিতেও সেরকম পরিবর্তন হবে। তাহলে রুলস কী হবে, তাহলে প্রথমে হেডিং করো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সেন্টেন্স ওকে। তাহলে আমরা স্টার্ট করবো কি দিয়ে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমি আগে বলেছি আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের যা যা অভ্যাস, যা যা রুটিন, তার মানে তুমি সকাল থেকে রাত্রি পর্যন্ত তুমি যা যা করো, তুমি যা যা করো না, তোমার বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী সবাই যা যা করে, যা যা করে না, এই সকল বাক্যগুলোকে তুমি যদি ইংরেজিতে বলতে চাও, তাহলে তোমাকে এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন নিয়েই বলতে হবে। তাহলে প্রথম যদি বাক্যটা হ্যাঁ হয়, তুমি এই হ্যাঁ নিয়মে বলবে। যদি বাক্যটা না হয়, তুমি দিয়ে বলো আমার বাবা সকালে দৌড়ান, হ্যাঁ হলো, তাহলে তুমি অ্যাফার্মেটিভ নিয়মে বলবে। তুমি বলবে যে আমার মা রান্না করেন না, ক্লিয়ার। তা তুমি কি বলবে, সেটাকে নেগেটিভে হবে। তুমি প্রশ্ন করছো কোনো বন্ধুকে, ঠিক আছে, হ্যাঁ রে তুই কি প্রতিদিন সকালে পড়তে বসিস, এটা অভ্যাস, পড়তে বসা, তুমি তাহলে ইন্টারোগেটিভ ব্যবহার করবে। তুমি কাউকে জিজ্ঞাসা করছো যে তুই কি প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলিস না, তাহলে প্রশ্ন না একসঙ্গে, তখন তুমি কোন রুলস ব্যবহার করবে, ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ। তাহলে প্রথমে শুরু করি হ্যাঁ থেকে, যে আমরা সকল হ্যাঁ মানে আমাদের যেগুলো অভ্যাস, যেগুলো আমরা করি, সেই সকল বাক্যগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবো। যেমন আমি ভাত খাই, আমি স্কুল যাই, আমি পড়াই, আমি পড়ি, আমি প্র্যাকটিস করি, আমি পছন্দ করি, আমি ছবি আঁকি, আমি দেখি, আমি শুনি, আমি লিখি, যা যা আছে সব কিছু, যা যা তুমি করো, যা যা কেউ করে, সে লেখে, সে যায়, সে বসে, সে ওঠে, টোটাল সব কিছু কীভাবে ইংরেজি ট্রান্সলেট আমরা করবো। দেখো তাহলে এখানে কী করে নিয়ম কী হবে, প্রথমে আমি একটা নিয়ম লিখে দিই, গঠন। তাহলে তোমরা লিখবে যে রুল, ওকে, রুল কি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব ব্র্যাকেটে এস বা ইএস যোগ হতে পারে প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড। ওকে, দেখো রুল আমি কিন্তু লিখে দিয়েছি যে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। তার মানে ক্লিয়ার জিনিস যে ভি মানে হচ্ছে ভার্ব, এস মানে সাবজেক্ট, আর ও মানে হচ্ছে অবজেক্ট। তাহলে তুমি এই যে আমি ভাত খাই, আমি স্কুল যাই, ঠিক আছে, আমি চা পছন্দ করি, আমি ক্রিকেট খেলি, আমি পড়তে বসি, আমি সকালে দৌড়াই, আমি সকালে এই টাইম উঠি, যা যা তুমি বলবে। বাকি ইউনিভার্সাল ট্রুথগুলো, মানুষ হয় মরণশীল, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এই সকল সেন্টেন্সগুলোকে তুমি কিভাবে ইংরেজি করবে না, এই রুলটাকে নিয়ে প্রথমে কি বসাবে, সাবজেক্ট বসাবে, তারপরে কি বসাবে, ভার্ব বসাবে। ভার্বের গায়ে এস বা ইএস যোগ হতে পারে, ওয়েট আমি বলে দিচ্ছি কখন যোগ হবে। তারপরে কি আছে, অবজেক্ট আছে, তারপরে অবজেক্ট বসাবে। এবার সাবজেক্ট ভার্ব অবজেক্টটাকে আমি আগে, তোমরা হয়তো জানো, যারা জানো না তাদেরকে বলছি। সাবজেক্ট মানে যে প্রধান একটা বাক্যে, যেমন আমি ভাত খাই, এখানে কে, ভাতটা কে খায়, যে প্রধান সে হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, আর ভার্ব মানে হচ্ছে করা বা হওয়া। একটা সেন্টেন্সে তুমি এটা ভেবে দেখবে যে এখানে কি হচ্ছে বা কি করছে বা কি ঘটছে, সেটা ভাব। যেমন আমি ভাত খাই, কি করছে, কি করে, সে খায়, খাওয়াটা হবে ভার্ব। সে ক্রিকেট খেলে, সে কে খেলে, সাবজেক্ট হচ্ছে, সে হচ্ছে সাবজেক্ট। কি করে না, খেলে, তাহলে খেলাটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, আর কি খেলে, ফুটবল খেলে, ফুটবলটা হচ্ছে অবজেক্ট। কি খায়, ভাত খায়, অবজেক্ট হবে ভাত। এরকম তাহলে তোমরা আশা করি জানো, সেগুলো প্রবলেমে কিছু নেই। তাহলে আমি সাপোজ ধরো আমি ভাত খাই, তাহলে ইংরেজি কি হবে, দেখো আমি ভাত খাই, কে ভাত খাই, আই, গুড। তাহলে প্রথমে সাবজেক্ট আছে, প্রথমে কি বসবে, আই বসবে, প্লাস কি আছে, ভার্ব। তোমরা একদম চোখ বন্ধ করে মুখস্থ করে নাও, একবার দেখে একেবারে মুখস্থ করে নাও যে আমরা অভ্যাস
আমরা সারাদিনের সকাল থেকে রাত্রি অবধি যা যা করি সেগুলো যখন আমি ইংরেজিতে বলবো সেগুলো প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো, তারপরে অবজেক্ট বসাবো। আর ভার্বে গায়ে এস বা এস কখনো আমি বলে দিচ্ছি, মুখস্থ কোনো এস বি ও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ওকে, তাহলে আই সাবজেক্ট হয়ে গেলো কি আই। এবারে দেখো এবারে কি আছে ভার্ব 1, তাই তো। তাহলে আই লিখে দিলে আমি ভাত খাই, এখানে আমি লেখার দরকার নেই, মনে রাখো আমি ভাত খাই, এটা তুমি ইংরেজি করছো। তাহলে আমি ভাত খাই, নিয়ম কি প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কে ভাত খায় আই, আমি ইংরেজি আই। এবারে লিখবে ভার্ব, ঠিক আছে তো। আচ্ছা এইখানে এই সেন্টেন্স আমি ভাত খাই, ভার্ব কি করা, এখানে কি করা বা হওয়া, কি করছে, কি হচ্ছে খাওয়া, খাচ্ছে, কি করে খাওয়া, তাহলে খাওয়াটা হচ্ছে ভার্ব। তাহলে খাওয়ার ইংরেজি কি, খাওয়ার ইংরেজি হচ্ছে ইট, ই এ টি, গুড। এবারে আমি হয়ে গেল, খাওয়া হয়ে গেল, কি ভাত, গুড, সেটা হচ্ছে অবজেক্ট। কি খাই আমি, ভাত খাই, সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে কি হবে আর আই সি রাইস, আই ইট রাইস, এটা হলো আমি ভাত খাই। এবার তুমি বলবে সে ভাত খায়, ক্লিয়ার। তাহলে এখানে তুমি কি করবে সে ভাত খায়, তাহলে এখানে সাবজেক্টকে এই যে সে ভাত খায়, এই সে ভাত খায় এই বাক্যটাতে সাবজেক্টকে ভাতটা কে খায়, সে মানে হি। তাহলে সের ইংরেজি কি, সের ইংরেজি হচ্ছে হি বা শি। যদি ছেলে হয় তো হি লিখবে, যদি তুমি কোনো ছেলের জন্য বলো যে সে ভাত খায় তাহলে ওখানে হি হবে। যদি বলো কোনো মেয়েকে যদি ইঙ্গিত করে বলো সে ভাত খায় তবে হবে শি। আচ্ছা আমি ছেলে ধরে নিচ্ছি, তাহলে এখানে তুমি লিখবে হি, ক্লিয়ার, হি হয়েছে। এবার দেখো এবারে কি হবে ভার্ব, ভার্ব কি আছে সে খায়, সে ভাত খায়। ভার্ব কি, ভার্ব মানে ওই যে বললাম যখনই ভার্ব খুঁজবে প্রশ্ন করবে সে কি করছে, কি হচ্ছে, কি ঘটছে, তাহলে কি করে সে খায়, খায় তার মানে কি হবে ই এ টি, হি ইট, ওকে এস বেস্ট থাক। কি খায় রাইস, এখানে আই ইট রাইস, এখানে হি ইট রাইস, এখানে আই ইট রাইস, সে ভাত খায়, এখানে হি ইট রাইস, ক্লিয়ার। এবারে যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো যে স্যার আই আর হি শুধু চেঞ্জ হলো বাকি যা আছে তাই, আমি বলবো না, শুধুমাত্র আই আর হি চেঞ্জ হবে না, সাবজেক্ট নয় এই ভার্বটাও চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে, এখানে তোমার ইটস হবে। এবার তোমার বুঝিয়ে দিচ্ছি, আই ইট রাইস বাট হি ইট রাইস নয়, হি ইটস রাইস, হি ইটস রাইস। কারণটা এই যে আমি তোমাকে লিখেছি এস বা ইএস যোগ হতে পারে, ভার্বে গায়ে এস বা ইএস যোগ হতে পারে। এবারে ইউ ক্যান আস্ক মি, তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো যে কখন বসবে, গুড। তো খাতা নিয়ে লিখতে শুরু করো, আমি বলে দিচ্ছি। সাবজেক্ট যদি, সাবজেক্ট মানে কে, যে প্রধান, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের গায়ে এস বা ইএস যোগ হয়। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে কিন্তু ভার্বে গায়ে এস বা ইএস যোগ হবে না। এবারে তুমি আমাকে যারা একেবারে নতুন আছো, যারা প্রথম থেকে শিখছো, তারা প্রশ্ন করতে পারো স্যার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই পারসন নাম্বার এগুলো কি আমাদের মাথায় ঢুকছে না, তো তোমাকে বুঝিয়ে দিচ্ছি, শিখে নাও, ঠিক আছে। দেখো সোজা জিনিস, খাতা খুলে লিখতে শুরু করো। দেখো পারসেন, PERSON, পারসেন হচ্ছে 3 প্রকার। পারসেন ক প্রকার, 3 প্রকার, ঠিক আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। পারসেন ক প্রকার, 3 প্রকার। পারসেন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। খাতায় লিখে নাও PERSON, পারসন। এবং আমি কিন্তু সংক্ষিপ্ত রূপে লিখছি, তোমরা কিন্তু লিখলে ভালো করে লিখো, ঠিক আছে। তোমরা 3টে ভাগে ভাগ করতে পারো, ভূগোলে যেভাবে শ্রেণী বিভাগ করো। 1 নম্বর লিখবে ফার্স্ট পারসন, ঠিক আছে, 2 নম্বর লিখবে সেকেন্ড পারসন, 3 নম্বর লিখবে থার্ড পারসন। তাহলে পারসন কটা, পারসন হচ্ছে 3টে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এবারে আমাদেরকে জানতে হবে যে সমস্ত যত সাবজেক্ট বা অবজেক্ট আছে, মানে পৃথিবীতে যত সাবজেক্ট বা মানে এই যে বলি আমি, তুমি, হে, আমি, তুমি, সে, তিনি, তাহারা, এটা, ওটা, এগুলো সব সাবজেক্ট। নাউন বা প্রোনাউন, সাবজেক্ট কি হয়, নাউন বা প্রোনাউনগুলি সাবজেক্ট হয়, ঠিক আছে। তার মানে গোটা পৃথিবীতে তুমি যে ইংরেজি বই নিয়ে তুমি যত সেন্টেন্স পড়বে, সেই সেন্টেন্সের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু কোনো না কোনো পারসন বটে, হয় ফার্স্ট,
হয় সেকেন্ড না তো থার্ড। এবার আমাদেরকে জেনে নিতে হবে যে ফার্স্ট পার্সন কোনগুলো, সেকেন্ড পার্সন কোনগুলো, থার্ড পার্সন কোনগুলো। গুড। তাহলে দেখো ফার্স্ট পার্সন হচ্ছে, তোমাকে আমি সিম্পলি বলে যে ফার্স্ট পার্সন সাবজেক্টে হয় মেনলি আই এবং উই, মাই, আওয়ার, এগুলো ফার্স্ট পার্সন, কিন্তু সাবজেক্ট বসে আই আর উইটা, মাইটা সাবজেক্টে ইউজ হয় না, সেটা পজিটিভ, ঠিক আছে। তো আই আর উই হচ্ছে ফার্স্ট পার্সন, আমি, আমরা, আমি এবং আমরা, এই দুটি শব্দ হচ্ছে ফার্স্ট পার্সন। ক্লিয়ার। 2 নম্বরে এসো, ইউ, ইউ, একটা ইউর মানে তুমি আর একটা ইউর মানে তোমরা। কারণ বলে দিচ্ছি, আমরা বাংলাতে কিন্তু আমরা বলি তুমি, তোমরা, বিভিন্নভাবে বলি, কিন্তু ইংরেজিতে ইউ মানেই তুমি, ইউ মানেই তোমরা। তুমি সাপোজ আমি একজনের দিকে তাকিয়ে যদি বলি, আমার একটা ছাত্রের দিকে তাকিয়ে বলি, হে আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, তাহলে একজনকে বলা হলো। আর যদি আমি সকলকেই বলি আই লাইক ইউ, সকল দিয়ে থাকে আই লাইক ইউ, আই লাইক অল অফ ইউ, বা আই লাইক ইউ, সকলকে যদি বলি তখন হবে তোমাকে, তোমাদেরকে। তাহলে তুমি বা তোমাদের, বা তুমি বা তোমরা। ক্লিয়ার। তাহলে ইউ মানেই তুমি, ইউ মানেই তোমরা। তাহলে আই উই ফার্স্ট পার্সন, ইউ ইউ সেকেন্ড পার্সন। একটা ইউ মনে রাখলেও হবে যে আই উই ফার্স্ট, ইউ হচ্ছে সেকেন্ড। এই আই ইউ বাদ দিয়ে পৃথিবীতে যত ওয়ার্ড আছে, নাউন বা প্রোনাউন, পৃথিবীতে যত ওয়ার্ড আছে মানে যত সাবজেক্ট আছে, সবই হচ্ছে থার্ড পার্সন। ক্লিয়ার হলো? তার মানে তুমি সিম্পল থার্ড পার্সনগুলোকে মুখস্থ করার দরকার নেই, থার্ড পার্সনে সবই পড়বে, হি, সি, দে, রাম, সাম, যদু, মধু, ফোন, হাউস, এক্সেট্রা, যা যা আছে গোটা পৃথিবীতে সমস্ত কিছু সাবজেক্টই হচ্ছে থার্ড পার্সন। তা তুমি শুধু মুখস্থ রাখো তোমরা যে আই আর উই ফার্স্ট, ইউ হচ্ছে সেকেন্ড, আর বাকি সমস্ত কিছু হচ্ছে থার্ড পার্সন। তাহলে এখানে এবারে চলে এসো, তার মানে আইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। হিটা কোন পার্সন? দেখো হিটা ফার্স্টে আর সেকেন্ডে আছে, নেই, তার মানে হিটা কি বটে? থার্ড পার্সন। ক্লিয়ার হলো? রাম, রাম কোন পার্সন? রাম তো ফার্স্ট সেকেন্ড নয়। আগে বললাম যখনই কোনো সাবজেক্টকে তুমি পার্সন চিনবে যেটা কোন পার্সন, তুমি মনে করবে আই উই আর ইউ বটে কিনা। যখনই দেখবে আই উই ইউ নয়, তখনই সেটা থার্ড পার্সন। যেমন হিটা হচ্ছে আই উই ইউ নয়, রাম আই ইউ উই নয়। তারপরে দ্য বয়েস কি বটে? থার্ড পার্সন, কারণ আইও নয়, ইউ নয়, ইউ নয়। হি, সি, দে, রাম, দ্য বয়েজ, দ্য গার্ল, দ্য বয়, যা কিছু পাবে, যদি আই উই আর ইউ যেন না হয় তাহলে কিন্তু থার্ড পার্সন। আর আই ফার্স্ট পার্সন, উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন। তাহলে হি, তাহলে এবারে তোমাকে বলি, তাহলে তোমাকে আমি কি বলেছি যে দেখো, রিপিট করো, নিজে খাতাটা দেখে নাও, তোমাকে একটু আগে লিখালাম যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বে গায়ে এস বা ইএস যোগ হয়। তাহলে তুমি পার্সনটা চিনে নিলে যে হিটা কোন পার্সন? থার্ড পার্সন। আইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। বলেই পার্থক্য, আই ইট হয়েছে, হি ইটস হয়েছে। এবারে সিঙ্গুলার আর প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল দেখো, ঠিক আছে, ওটা হচ্ছে নাম্বার, NUMBER। আমি তাড়াহুড়ো করছি, লিখছি, আমার লেখা খারাপ হচ্ছে, তোমরা কিন্তু ঠিক করে লিখো, আমি বানান হয়েছে ওই কারণে আমি বানান উচ্চারণ করে দিচ্ছি। NUMBER নাম্বার। নাম্বার ক প্রকার? নাম্বার দু প্রকার, এক হচ্ছে সিঙ্গুলার SINGULAR, আরটা হচ্ছে প্লুরাল PLURAL SINGULAR, প্লুরাল PLURAL, প্লুরাল। ঠিক আছে? তাহলে সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে এক বচন, প্লুরাল নাম্বার মানে হচ্ছে বহু বচন। সিঙ্গুলার নাম্বার মানে এক বচন, মানে একজন। এই সাবজেক্ট যদি একা হয়, একা বোঝায়, তাহলে সেটা হবে সিঙ্গুলার। এই সাবজেক্ট যদি একের বেশি বোঝায় তাহলে সেটা হবে প্লুরাল। ওকে, তাহলে আইটা সিঙ্গুলার না প্লুরাল? আই মানে তো একা, কি বটে? সিঙ্গুলার। হিটা কি বটে? একা, সিঙ্গুলার। আমি যদি বলি দ্য বয়েজ মানে হয়ে গেল ছেলেগুলি, তখন কি হবে? সেটা প্লুরাল। তাহলে কোনো সাবজেক্টকে যখনই থার্ড পার্সন হবে আর একা হবে তখনই ভার্বে গায়ে এস লাগবে। তাহলে আইটা দেখো, আইটা কোন পার্সন? আইটা একা, সিঙ্গুলার বটে, কিন্তু থার্ড পার্সন নয়, সে কারণে ভার্বে গায়ে এস বা ইএস লাগেনি। আমি আগেই বলেছি ভার্বে গায়ে এস বা ইএস কখন লাগবে? যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। তার মানে তুমি সিম্পল বুঝে নাও যে আই আর ইউ বাদ দিয়ে
দেখো গায়ে এস লাগাইতে গেলে তোমার কি শর্ত দরকার? সিঙ্গুলার হওয়া অবশ্যই শর্ত দরকার। কি হওয়া দরকার? সিঙ্গুলার হওয়া দরকার। আর কি দরকার? থার্ড পার্সন হওয়া দরকার। তাহলে ফার্স্ট আর সেকেন্ড পার্সনের সিঙ্গুলার কে আছে? আই আর ইউ। তার মানে তুমি বুঝে নাও যে আই আর ইউ থাকলে কিন্তু ভার্বে গায়ে এস কোনো মতে লাগবে না। তার মানে তুমি এটাও আরো ভালোভাবে তোমার সহজভাবে বোঝানোর জন্য বলছি, আই আর ইউ বাদ দিয়ে যখনই তুমি কাউকে একা দেখতে পাবে তখনই তারপরে ভার্বে গায়ে এস লাগাবে। দেখো আই আর হি কি বটে? একা। আয়ও নয় উইও নয়, আয়ও নয় ইউও নয়। তাহলে আমি তোমাকে সিম্পল মুখস্থ করে নাও, আই আর ইউ যদি না থাকে বাকি যে একা থাকবে তার পরে ভার্বে গায়ে এস লাগবে। দ্য গার্ল আছে, তার গায়ে এস, দ্য গার্ল ইটস, কারণ দ্য গার্ল আয়ও নয় ইও নয়, তার মানে দ্য গার্লটা থার্ড পার্সন সিঙ্গুলার। হ্যাঁ, তারপর তুমি দ্য বয়টাও তাই থার্ড পার্সন সিঙ্গুলার, দ্য বয় ইটস লাগবে। ঠিক আছে, তাহলে ইউ থাকলে কিন্তু লাগবে না। আগে বললাম আই আর ইউ এর, আর আই ইউ উই এর ক্ষেত্রে কিন্তু ভার্বে গায়ে এস লাগবে না। আই ইউ উই বাদ দিয়ে যত সাবজেক্ট আছে সে যদি একা হয় তাহলে ভার্বে গায়ে এস বা ইএস লাগবে। ক্লিয়ার হয়ে গেল? তা তুমি জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে কখন এস বা ইএস লাগবে। তাও যদি বুঝতে না পারো কমেন্ট করবে, তাহলে আমি পরের ভিডিওতে আবার উল্লেখ করে দেবো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমি এটা মুছে নিচ্ছি, তা তোমার বুঝতে সুবিধা হবে। দেখো হেডিং তো করা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? তাহলে নিয়ম তোমার কিন্তু আমি দিয়েই দিচ্ছি যে সাবজেক্ট প্লাস V1 এস বা ইএস যোগ হতে পারে প্লাস অবজেক্ট, এটা হচ্ছে রুলস। তাহলে ক্লিয়ার? দেখো নিয়ম লেখাই আছে, রুলসটা কিন্তু লেখাই আছে যে সাবজেক্ট V1 এস বা ইএস হতে পারে আর অবজেক্ট। তাহলে তোমরা শিখিয়েও দিলাম যে কখন তুমি এস বেস লাগাবে। তাহলে সেন্টেন্স আমি বলছি এক এক করে। দেখো আমি ভাত খাই, তাহলে কি হলো? আই ইট রাইস। আমরা ভাত খাই, কি হবে? উই ইট রাইস, তাই তো? তাহলে আয়ের ক্ষেত্রে কি হবে? ইট। ওয়ের ক্ষেত্রেও কি হবে? ইট। ইউ এর ক্ষেত্রে কি হবে? ইট। এস কিন্তু লাগছে না, কারণ আগেই বললাম যে আই উই ইউ একদম একেবারে মুখস্থ করে নাও। ঠিক আছে, যে আই ইউ উই এই তিনটের ক্ষেত্রে ভার্বে গায়ে এস বা ইএস লাগবে না। এরপরে কেউ যদি একা থাকে তাহলে ভার্বে গায়ে এস বা এস লাগবে, আর একের বেশি থাকলেও কিন্তু লাগবে না। তার মানে ক্লিয়ার মুখস্থ করে নাও, আই উই ইউ এবং একের বেশি যদি কেউ থাকে তাহলে কিন্তু ভার্বে গায়ে এস বা ইএস লাগবে না। তাহলে আই উই ইউ, আর কি একের বেশি? দ্য বয়েজ লাগবে না, ইট হবে। দ্য গার্লস কি হবে? ইট হবে। ক্লিয়ার? আর লাগবে কার গায়ে? দেখো একা, আই উই ইউ বাদ দিয়ে একা, আই উই ইউ বাদ দিয়ে একা মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমি আগে বলেই দিলাম আই উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, বাকি যত ওয়ার্ড আছে সব থার্ড পার্সন। ক্লিয়ার? তাহলে আর সিঙ্গুলার মানে একা। তাহলে হি, দেখো হি এর ক্ষেত্রে রাখবে ই এ টি এস, হি হচ্ছে একা। সি হচ্ছে একা, ই এ টি এস। রাম মানে যে কোনো ব্যক্তির নাম যখন করবে তারপরে ভার্বে গায়ে এস লাগিয়ে দেবে। রাম, শ্যাম, যদু, মধু, রাহুল, যা যা নাম থাকবে তুমি সব লাগিয়ে দেবে ই এ টি এস, ইটস। ক্লিয়ার? তারপরে ধরে নাও দ্য গার্ল, ই এ টি এস। তাহলে এই ফর্মুলাটা কিন্তু ভালো করে মাথায় ঢুকে নাও। তার মানে তুমি ক্লিয়ার? আবারও বলছি দেখো যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তার ভার্বে গায়ে এস বা ইএস লাগবে। থার্ড পার্সন সিঙ্গুলার কোনগুলা? আই উই ইউ বাদ দিয়ে একা, আই উই ইউ মানে আই উই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, বাকি যত সাবজেক্ট আছে তাদের মধ্যে যাকেই তুমি একা পাবে তারপরে ভার্বে গায়ে এস লাগাবে। একা মানে সে হচ্ছে সিঙ্গুলার। আর আই উই ইউ যদি থাকে তারপরে ভার্বে গায়ে এস বাই এস যোগ হবে না, আর একের বেশি থাকলেও হবে না। ক্লিয়ার হয়ে গেল? তাহলে দেখো হি ইটস, শি ইটস, রাম ইটস, দ্য গার্ল ইটস, দ্য বয় ইটস, ফাদার ইটস, মাদার ইটস। এই হচ্ছে লজিক। তার মানে তুমি যখনই বলবে আমি ভাত খাই আই ইট, আমরা ভাত খাই উই ইট, তোমরা ভাত খাও ইউ ইট। ক্লিয়ার? ছেলেগুলি ভাত খায় দ্য বয়েজ ইট, মেয়েগুলি ভাত খায় দ্য গার্লস ইট। তার মানে এগুলো কি হচ্ছে? আই উই ইউ এবং একের বেশি। আর বাকি একা যেই থাকবে, আই উই ইউ বাদ দিয়ে একা যেই থাকবে তার সঙ্গে এস লাগবে। হি ইটস, সে ভাত খায় হি ইটস,
শি ইটস, রাম ভাত খায়, রাম ইটস, মেয়েটি ভাত খায়, দ্য গার্ল ইটস, বাবা ভাত খায়, ফাদার ইটস, মা ভাত খায়, মাদার ইটস, সিস্টার ভাত খায়, সিস্টার ইটস। হলো খাই, পরে তুমি যা লাগাবে, যা খাই, সরি ওটা ভাতটা আমি বলে দিলাম, তারপর তুমি ভাত লাগাইতে পারো, ঠিক আছে, রুটি লাগাইতে পারো, তুমি যা লাগাবে, খাওয়া, আমি খাওয়ার কথা হচ্ছে। এবার তুমি দেখো, এবার তুমি সিম্পল তুমি খেলা বলবে, বুঝা গেল? ভালো করে বোঝার চেষ্টা করো। এবার তুমি আমি খাওয়ার জায়গায় বলবো আমি খেলি, কিচ্ছু নয়। যা এইখানে দেখো আয়ের ক্ষেত্রে লাগে এস, আয়ের ক্ষেত্রে লাগে না, তার মানে আয়ের পরে তুমি যতগুলো ভার্ব লাগো মানে একই হবে। আমি খেলি, আই প্লে, ক্লিয়ার? আমি খেলি, আই প্লে, আমরা খেলি, উই প্লে, তুমি খেলো, ইউ প্লে, ছেলেগুলি খেলে, দ্য বয়েজ প্লে, মেয়েটি খেলে, মেয়েগুলি খেলে, দ্য গার্লস প্লে। আবার তুমি এইখানে এসো, এখানে ইটের গায়ে এস লাগছে মানে আবার প্লে গায়ে লাগবে, ক্লিয়ার? হি প্লেস, শি প্লেস, রাম প্লেস, দ্য গার্ল প্লেস, মানে সে খেলে, রাম খেলে, মেয়েটি খেলে। এ হচ্ছে ইংলিশ, কিচ্ছু না। এবার তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবার তুমি যা যা বলে, এবার তুমি বলে আমি পড়ি, আই রিড, আই রিড বুক, আই রিড এ বুক, আমি একটা বই পড়ি, ক্লিয়ার? সে পড়ে, কি হবে? হি রিডস, ক্লিয়ার? আয়ে লাগে না কিন্তু হিয়ে লাগে, শিয়ে লাগবে, রামে লাগবে, এখানে লাগলে তাহলে হি রিডস, শি রিডস, রাম রিডস, ক্লিয়ার? তুমি বলবে আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ, আই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি, উই লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শেখো, ইউ লার্ন ইংলিশ, ছেলেগুলি ইংরেজি শিখে, দ্য বয়েজ লার্ন ইংলিশ, মেয়েগুলি ইংরেজি শিখে, দ্য গার্লস লার্ন ইংলিশ। এবার তুমি একা যেই থাকবে তার লেগে বলবে গায়ে এস লাগিয়ে দেবে। হি লার্নস ইংলিশ, শি লার্নস ইংলিশ, রাম লার্নস ইংলিশ, দ্য গার্ল লার্নস ইংলিশ। তার মানে তুমি একা যখনই কাউকে পাবে তারপরে ভার্বে গায়ে এস লাগবে, আর একের বেশির গায়েও লাগবে না, আর আই আর ইউ এর গায়েও লাগবে না। আই ইউটা হচ্ছে ব্যতিক্রম, ক্লিয়ার? তার মানে আই ইউ একা, আই ইউ মানে আই মানে আমি, ইউ মানে তুমি, আই ইউ একা, কিন্তু আই ইউ এর গায়ে লাগবে না। আই ইউ বাদ দিয়ে বাকি যে একা থাকবে তারপরে ভার্বে গায়ে এস বাই এস লাগবে। আর আই ইউ এবং একের বেশি যদি কেউ থাকে তার গায়ে ভার্বে গায়ে এস বাই এস লাগবে না, ক্লিয়ার? তোমরা তাহলে প্র্যাকটিস শুরু করে দাও। এটা হলো হ্যান্ড নিয়ম। তাহলে এক ধার থেকে ইংরেজি তোমরা করে যাও, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমি তাহলে কিছু বাক্য তোমাদেরকে বলছি, ঠিক আছে? তুমি বলবে আমি ইংরেজি জানি, শেখো, কুইজ খেলি। আমি ইংরেজি, কে জানে ইংরেজি? আই। ভার্ব কি করে? জানে, জানে ইংরেজি, নো, কে এন ও ডব্লিউ, আই নো ইংলিশ, হয়ে গেল আমি। তুমি যদি বলো সে ইংরেজি জানে, কি বলবে? হি, নোটো কি হয়ে যাবে? গুড, এস লেগে যাবে, হি নোজ ইংলিশ, হি নোজ ইংলিশ। দ্য গার্ল, একটা মেয়ে, নোজ ইংলিশ, দ্য বয় নোজ ইংলিশ। আর যদি একের বেশি হয় লাগবে না, দ্য গার্লস নো ইংলিশ, দ্য বয়েজ নো ইংলিশ, কে এন ও ডব্লিউ নো, এন ও নো নেই, ক্লিয়ার? এবার তুমি বলো যে সে ক্রিকেট খেলে, কি হবে? হি প্লেস ক্রিকেট, এস লাগবে, হি আছে একজন, শি প্লেস ক্রিকেট। বা যখন বলবে দে একের বেশি, দ্য বয়েজ একের বেশি, দ্য গার্লস একের বেশি, উই একের বেশি, কি হবে? এসটা লাগবে না, দ্য বয়েজ প্লে ক্রিকেট, দ্য গার্লস প্লে ক্রিকেট, উই প্লে ক্রিকেট, দে প্লে ক্রিকেট। এভাবে তুমি যা যা করো, তোমার যা যা অভ্যাস সকাল থেকে রাত্রি অবধি, সেই অভ্যাসগুলোকে তুমি এভাবেই তুমি ইংরেজিতে ট্রান্সলেট করতে পারো। এবার তুমি না বলবে, গুড, এটা হলো হ্যাঁ। এবার তুমি মনে করো তুমি বলবে আমি ভাত খাই না, আমি রাত্রে ভাত খাই না, আমি সকালে চা খাই না, আমি বৈকালে ক্রিকেট খেলি না। সেগুলো কি করে বলবে? সেগুলো তো এক হয় না, কারণ এখানে তো নায়ের কোনো গল্পই নেই, এখানে না বলে কোনো জিনিসই নেই, এখানে সব করি, দেখি, শুনি, হাঁটি। তার মানে বোঝা গেল করি, দেখি, শুনি, লিখি, বলি, এই সমস্ত ভার্বগুলোকে ইংরেজি করতে গেলে কোন টেন্স ব্যবহার করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, হ্যাঁ। এটা হচ্ছে হ্যাঁ নিয়ম। এবার চলে আসো নেগেটিভ কি করে করবে? NEGATIV, ক্লিয়ার? নেগেটিভ মানে না, মানে তুমি বলবে আমি করি না, আমি দেখি না, আমি খেলি না, আমি শুনি না, সে করে না, সে আসে না, সে যায় না, এই সকল সেন্টেন্সগুলো তুমি করবে, ক্লিয়ার?
দেখো এখানে নিয়ম হবে সাবজেক্ট প্লাস, প্রথমে সাবজেক্ট থাকবে। আমি বলি হ্যাঁ এবং না, তুমি যাই বলো কেন, হ্যাঁতেও প্রথমে সাবজেক্ট থাকে, নাতেও প্রথমে সাবজেক্ট থাকে। তুমি হ্যাঁ ও না হচ্ছে বর্ণনা, আমি করি আমি করি না, দেখো দুটোতে প্রথমে আমি আসছে, ঠিক আছে, মানে সাবজেক্ট থাকবে প্রথমে, ঠিক আছে। তাহলে তারপরে কি হবে, ডু বা ডাজ প্লাস নট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, এ হচ্ছে রুলস, এ হচ্ছে রুল। কী হবে না, নেগেটিভ যখন তুমি করবে, মানে আমি ভাত খাই না, আমি স্কুল যাই না, ওই যেগুলো তুমি করো ওইগুলোকে তুমি যদি না বলো, বা তোমার যেগুলো অভ্যাস নয়, আমি স্মোক করি না, আমি অ্যালকোহল, আমি ড্রিঙ্ক করি না, আমি দুধ খাই না রাত্রে, না তুমি কাউকে, কেউ তোমাকে অভ্যাস জিজ্ঞাসা করলো, তুমি বলছো আমার এই অভ্যাসগুলো নেই, তখন তুমি না বলতে গেলে এই নিয়মটা ব্যবহার করতে হবে, সাবজেক্ট প্লাস ডু বা ডাজ প্লাস নট ভার্ব 1 প্লাস অবজেক্ট। এখানে ভার্বে গায়ে কিন্তু এস বা এস কোনো ব্যাপার নেই, এখানে ব্যাপার চলে এসছে ডু বা ডাজ। তাহলে এখানে আমাদেরকে জানতে হবে ডু কখন বসে, ডাজ কখন বসে। দেখো আগের বারে অ্যাফার্মেটিভের নিয়মে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নিয়মে যারা এস বা ইএস এর ব্যবহারটা শিখে নিয়েছো তাদের কিন্তু এখানে প্রবলেম হওয়া উচিত নয়। কারণ বলে দিচ্ছি, যেখানে যে সাবজেক্টের ক্ষেত্রে ভার্বে গায়ে এস লেগেছিল সেই সাবজেক্টের ক্ষেত্রে ডাজ হবে, আর যার ক্ষেত্রে ভার্বে গায়ে এস লাগেনি, যে সাবজেক্টের ক্ষেত্রে ভার্বে গায়ে এস লাগেনি সে সাবজেক্টের ক্ষেত্রে ডু হবে। গুছিয়ে বলে দিচ্ছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হচ্ছিল, ভার্বে গায়ে এস বা ইএস। এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে, ডাজ হবে। মানে ওই সাবজেক্টটা যদি, যে সাবজেক্টটা হি ইটস হচ্ছিল, হি প্লেস, হি গোস, হি লার্নস, হি রাইটস, ওই হিটা যদি এখানে থাকে, মানে সে লিখে না, সে শুনে না, তাই এখানে ডাজ হবে। ক্লিয়ার, হি ডাজ, শি ডাজ, রাম ডাজ, বুঝা গেল, স্যাম ডাজ, দ্য বয় ডাজ। তার মানে হি ডাজ নট, রাম ডাজ নট, শ্যাম ডাজ নট, রাহুল ডাজ নট, মানে একা। তার মানে তোমরা আবার গুছিয়ে আবার একই ব্যাপার, যে আই আর ইউ একা, এই দুটো একা বাদ দিয়ে, মানে আই আর ইউ বাদ দিয়ে যেই একা থাকবে, তার মানে রাম আই বা ইউ নয়, শ্যাম আই বা ইউ নয়, দ্য বয় আই বা ইউ নয়, দ্য গার্ল আই বা ইউ নয়, দ্য চাইল্ড আই বা ইউ নয়, বোঝা গেল। তাহলে যখনই একা থাকবে তখনই কি হবে, ডাজ হবে। আর যখনই আই ক্ষেত্রে ডু হবে, ইউ এর ক্ষেত্রে ডু হবে, এবং একের বেশি থাকলে কি হবে, ডু হবে। তাহলে আয়ের ক্ষেত্রে ডু, ইউ এর ক্ষেত্রে ডু, আর একের বেশি মানে দে, দ্য বয়েজ, দ্য গার্লস, সব কি হবে, ডু হবে। তাহলে তুমি মনে কর বলবে যে আমি ভাত খাই না, আমি রাতে ভাত খাই না, তাহলে কি হবে, সাবজেক্ট কি আছে, আয়ের ক্ষেত্রে কি হবে, ডু, ডু নট, আই ডু নট, ভার্ব কি আছে, খাওয়া, ইট রাইস, আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। তুমি বলবে সে ভাত খায় না, কেবে হি ডাজ হবে, কারণ তুমি আগে শিখেছো হি এর ক্ষেত্রে ইটস ছিল, তার মানে একা আছে, একা যখনই থাকবে ডাজ হবে। হি ডাজ নট ইট রাইস, সে ক্রিকেট খেলে না, হি ডাজ নট প্লে ক্রিকেট, বোঝা গেল। সে প্রতিদিন স্কুল যায় না, হি ডাজ নট গো, অবজেক্ট কোথায়, টু স্কুল, হি ডাজ নট গো টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুল যায় না, ঠিক আছে। এই সকল সেন্টেন্সগুলোকে ইজিলি এবার তুমি দেখো, সেগুলো আবার তুমি ওইগুলোকে না করে দিও না, না যেগুলো হয় সেগুলোই করবে। মানে যেমন তুমি মনে করো আবার পৃথিবী সূর্যের চাঁদে ঘোরে, ওটা নেগেটিভ হয়, ওটা তো ইউনিভার্সাল ট্রুথ, কখনো নেগেটিভ হয় না। ইউনিভার্সাল ট্রুথ যেটা আছে, চিরসত্য কথা, সেটা নেগেটিভ হয় না। আমরা কি কখনো বলি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে না, সূর্য পশ্চিম দিকে ডুবে না, সূর্য পূর্ব দিকে ওঠে না, আমরা বলি না। তাহলে যেগুলো বলি না সেগুলো হবে না, সেগুলো আমার প্রো হবে না, ঠিক আছে। তাহলে ওগুলো শুধুমাত্র হ্যাঁই হবে। দ্য সান, সাবজেক্টকে দেখো, ওটা আমি অ্যাফার্মেটিভটা বলে দিই, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, সাবজেক্টকে কে ঘোরে, দ্য সান, সূর্য, ক্লিয়ার। ভার্ব কি করে, ঘুরে, মুভ, MOVE, এস লাগবে দেখো, কারণ দ্য সান একটাই, একা থাকলে ভার্বে গায়ে এস হয়। দ্য সান মুভস, কার চারিদিকে, সূর্যের, রাউন্ড দ্য সান। তাহলে দি আর্থ, সরি আমি প্রথমে দ্য সান বলে দিয়েছি, সাবজেক্টকে কে ঘুরে, পৃথিবী ঘুরে, ঠিক আছে। তাহলে দি আর্থ, ভার্ব কি আছে, ঘোরা, মুভ, গায়ে এস লাগবে, পৃথিবী একটাই, দি আর্থ মুভস, কার চারিদিকে, রাউন্ড দ্য সান।
দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, সূর্য পূর্ব দিকে ওঠে। কে ওঠে? সাবজেক্ট প্রথমে কি হবে? এসভিও, নিয়ম কি আছে? সাবজেক্ট কি আছে? দ্য সান হলো, তারপরে কি আছে? ভার্ব, ভার্ব কি? ওঠা, রাইস, RISE, গায়ে এস বাই এস লাগবে দেখো, কারণ সূর্য একটাই, তাহলে দ্য সান রাইজেস, সূর্য ওঠে। অবজেক্ট কি? কোন দিকে ওঠে? পূর্ব দিকে, ইন দ্য ইস্ট, ইন দি ইস্ট, দ্য সান রাইজেস ইন দি ইস্ট। দ্য সান সেটস মানে অস্ত যায়, ভার্ব, যখন তুমি বলবে অস্ত, ভার্ব অস্ত যায়, ইন দ্য ওয়েস্ট। ক্লিয়ার? এই হচ্ছে মামলা, কিছু নয়, সোজা। তা যখন তুমি নেগেটিভ করবে, নেগেটিভ কোনগুলো করবে? যেগুলো তুমি করো না, যেগুলো আমরা করি না, আমাদের যেগুলো অভ্যাস নয়, হ্যাঁ, সেগুলো নেগেটিভ ইজিলি করবে। যখন হি, শি, রাম, সাম, একা যেগুলো থাকবে সেগুলো ডাজ নট হবে, আর একের বেশি বা আই আর ইউ থাকলে কি হবে? ডু নট হবে। ক্লিয়ার জিনিস? এবার তুমি প্রশ্ন করবে। এবার তুমি প্রশ্ন করবে, মানে কি সেন্টেন্স কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ মানে জিজ্ঞাসা করবে তুমি, তাই তো? সিম্পল জিনিস। এখানে কি হবে দেখো, এখানে প্রথমেই হবে ডু বা ডাজ প্লাস সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, জিজ্ঞাসা চিহ্ন, কিছুই নাই। ঠিক আছে? তাহলে ওপর আমরা সেন্টেন্স লিখে রাখবো। তাহলে একটা হলো আই ইট রাইস, আমি ভাত খাই, আর আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। এটা হ্যাঁ হলো, না হলো। এবার প্রশ্ন করবে, তুমি কাউকে প্রশ্ন করছো, তুমি কি ভাত খাও? তুমি কি ভাত খাও, বা আপনি কি ভাত খান? ঠিক আছে? তখন কি করবে? প্রথমে কি হবে? ডু বা ডাজ, তারপরে সাবজেক্ট। মানে আগে নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্টের পর ডু বা ডাজ ছিল, আর এখানে কিছুই নেই, সাবজেক্টটা পরে করে দেবে, ডুটা আগে করে দেবে, বা ডাজটা। যদি একা হয়, যে নিয়ম আছে সেরকম, সাবজেক্টকে দেখে যদি সাবজেক্ট যদি একা হয়, আই আর ইউ না হয়, তাহলে ডাজ, তারপরে সাবজেক্ট। সাবজেক্ট যদি একের বেশি হয়, মানে আর বা আই আর ইউ হয়, তাহলে প্রথমে ডু, তারপরে সাবজেক্ট। যেমন তুমি প্রশ্ন করবে, তাহলে আমি কি ভাত খাই, নিজে নিজে প্রশ্ন করছে, আমি কি ভাত খাই, তাহলে কি হবে? আই ডু নট ইট রাইস করছে, এখানে ডু আই ইট রাইস, তাহলে ডু প্রথমে বসবে ডু, কারণ কে খায়? আই, ডু আই, তারপরে কি আছে? EAT, ইট রাইস, ডু আই ইট রাইস। তাকে প্রশ্ন করছো ইউ, ডু ইউ ইট রাইস? কত সোজা দেখো, ডু ইউ ইট রাইস। তার মানে তুমি কাউকে যদি কিছু প্রশ্ন করো, প্রথমে ডু বসাবে। যখনই কাউকে তুমি ইউ বলবে, ইউ বা একের বেশি বেশি যদি থাকে, তাহলে প্রথমে ডু লাগিয়ে প্রশ্ন করবে, ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো? ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও? ডু ইউ স্টাডি, তুমি কি পড়াশোনা করো? ঠিক আছে? ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? ডু ইউ ওয়াচ মুভি, তুমি কি সিনেমা দেখো? ডু ইউ রাইট সামথিং, তুমি কি কিছু লিখো? ক্লিয়ার? যা যা বলবে, মানে তুমি প্রশ্ন করবে, সেটা প্রথমে ডু, তারপরে ইউ দিয়ে। ডু এর পর মানে ডু কখন বসে? ইউ একের বেশি, ইউ বা একের বেশি আর আয়ের ক্ষেত্রে। আর যখন কাউকে তুমি সে প্রশ্ন করছো একজনের, তখন কি হবে? ডাজ হবে। বা তুমি রামের জন্য প্রশ্ন, কোনো নাম, কোনো ব্যক্তির জন্য, তখন ডাজ হবে। ডাজ রাম, ডাজ সীতা, ডাজ হি। তুমি মনে করে প্রশ্ন করবে যে শিক্ষক মশাই কি আমাকে ভালোবাসেন, বা তিনি কি আমাকে ভালোবাসেন, কি হবে? ডাজ হি, কারণ হিয়ার হি কজন? একজন। ডাজ মা কি আমাকে ভালোবাসেন? ডাজ মাদার। বাবা কি, তাই কি হবে দেখো, তাহলে একটা সেন্টেন্স লিখো, DOUS, ডাজ হি লাভ মি। দেখো প্রথমে ডু বা ডাজ প্লাস সাবজেক্ট হি প্লাস ভার্ব লাভ প্লাস মি হচ্ছে অবজেক্ট। ডাজ হি লাভ মি, এটা হচ্ছে সে কি আমাকে ভালোবাসে। ডাজ দ্য গার্ল লাভ মি, মেয়েটি কি আমাকে ভালোবাসে। ডাজ ফাদার লাভ মি, বাবাকে ভালোবাসে। ডাজ মাদার লাভ মি, ডাজ ব্রাদার লাভ মি, ডাজ সিস্টার লাভ মি, ডাজ দ্য বয় লাভ মি, ডাজ দ্য গার্ল লাভ মি, ডাজ মাই গ্র্যান্ডফাদার লাভ মি। মানে তুমি একা, সাবজেক্ট যদি একা হয় তুমি ডাজ লাগিয়ে লাগিয়েই চলে যাবে। ক্লিয়ার? এইটা হচ্ছে সিম্পল নিয়ম। তাহলে আমরা তাহলে এখানে শিখে নিলাম যে তাহলে কি হবে, ডু আই ইট রাইস।
ঠিক আছে, তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই। আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। তুমি কাউকে বলছো যে ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো। ইউ প্লে ফুটবল, তুমি তো ফুটবল খেলো। ইউ ডু নট প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো না। ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো। কিছু নেই, দেখো সবেই কিন্তু তুমিও আছে, ইউ কিন্তু সবে আছে, ফুটবলও সবে আছে, প্লেও সবে আছে। পার্থক্য কোথাও ডু আর কোথাও ভার্বে গায়ে এস বা ইএস। সিম্পল, ইউ প্লে ফুটবল, সেন্টেন্স একটা আছে, তুমি ফুটবল খেলো। তুমি যখন না বলছো ইউ ডু নট প্লে ফুটবল, শুধুমাত্র ডু নট লেগে আছে। প্রশ্ন করছো, ডুটা আগে ওটা পরে হয়ে আছে। ডু ইউ প্লে ফুটবল, তার মানে এরকম ইউ রিড দ্য বুক, ইউ ডু নট রিড দ্য বুক, ডু ইউ রিড দ্য বুক। ক্লিয়ার? হ্যাঁ, তুমি তোমার মাকে বলছো ইউ লাভ মি টু মাচ, তুমি মাকে খুবই ভালোবাসো। বা তোমার রেগে আছো, ইউ ডু নট লাভ মি, তুমি আমাকে ভালোবাসো না। বা প্রশ্ন করছো ডু ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো। এই হচ্ছে সিম্পল ধারণা। তার মানে আমরা শিখে নিলাম আজকে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে আমাদের অভ্যাস, সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা যা যা করি বা আমাদের ডেইলি রুটিন যেগুলো আছে বা ইউনিভার্সাল ট্রুথ যে সকল সেন্টেন্স, সেগুলোকে আমরা যদি ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই, তাহলে হ্যাঁ করতে যদি আমি হ্যাঁ বোঝাই, তাহলে প্রথমে সাবজেক্ট হবে প্লাস ভার্ব, তার ভার্বে গায়ে এস বা ইএস প্লাস অবজেক্ট হবে। আর নেগেটিভ করতে গেলে সাবজেক্ট ডু বা ডাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্রশ্ন করতে গেলে ডু বা ডাসটা আগে, সাবজেক্টটা পরে, ভার্ব প্লাস অবজেক্ট। আর বলেই দিচ্ছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাস হয়, আর ভার্বে গায়ে এস বা ইএস লাগে। মানে আই ইউ বাদ দিয়ে একা থাকলে ডাস হবে বা ভার্বে গায়ে এস বা ইএস লাগবে। আর আই ইউ এবং একের বেশি থাকলে ভার্বে গায়ে এস বা ইএস লাগবে না এবং ডু হবে। ক্লিয়ার? তাহলে তিনটে মামলা আমরা শিখে নিলাম। এবার আসি, আর একটা পড়ে আছে হ্যাঁ না। এটা খুবই কম আমরা ব্যবহার করি, তো শিখে নিতে পারো তোমরা। শিখিয়ে দিচ্ছি আমি, খুবই কম ব্যবহার করি ইন্ট্রোগেটিভের নেগেটিভটা। ইন্ট্রোগেটিভ অ্যান্ড নেগেটিভ, ঠিক আছে। এটা কি হবে, তুমি কাউকে প্রশ্ন করছো, তাহলে এখানে নিয়ম হবে, প্রথমে হবে ডু বা ডাস প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা আমরা খুবই কম ব্যবহার করি। তুমি কি ভাত খাও না, তুমি কি স্কুল যাও না, সে কি আসে না, এই সেন্টেন্সগুলো খুবই কম ব্যবহার করি, তাও শিখে নাও। এখানে কি বসবে, প্রথমে ডু বা ডাস, ইন্টারোগেটিভ যখন আছে, প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন যখন আছে, তখন ডু বা ডাস প্রথমে সাবজেক্ট থাকবে। মানে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, হ্যাঁ এবং নাতে প্রথমে সাবজেক্ট থাকে, কিন্তু প্রশ্ন ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ এর নেগেটিভে প্রথমে ডু বা ডাস, তারপরে সাবজেক্ট। এবার এখানে একটা নটও থাকবে, কারণ নেগেটিভও আছে এখানে। তাহলে ডু বা ডাস, সাবজেক্ট, নট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে, ওই আগের নিয়মটায় খালি এখানে একটা নট ঢুকবে। ঠিক আছে, ওই প্রশ্ন সূচকের নিয়মটা আছে, দেখো ডু বা ডাস, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, শুধু একটা নট। আর নটটা নেই ঝামেলা কি, নটটা কখনো এইখানে বসবে, কখনো এখানে বসবে। আমি তোমাকে সাপোজ একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখো তুমি কাউকে বলছো যে তুমি কি ফুটবল খেলো, তাহলে এখানে কি হবে, ডু ইউ প্লে ফুটবল, ডাস not Ram play ফুটবল। ভালো করে বোঝার চেষ্টা করো। আমি দুটো এক্সাম্পল লিখেছি, দেখো ডু ইউ প্লে ফুটবল, ডু ইউ প্লে, ডু ইউ নট প্লে ফুটবল, সরি একটা উদাহরণ লিখেছি, ডু ইউ নট প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো না। আরটা লিখেছে দেখো, ডাজ নট রাম প্লে ফুটবল, রাম কি ফুটবল খেলে না। দুটো কিন্তু ইন্ট্রোগেটিভের নেগেটিভ, বাট পার্থক্য ভালো করে দেখো, একটা নট বসেছে সাবজেক্টের পরে, আর এই নটটা বসেছে রামের আগে। তাহলে কেন, আমি তো এখানে সাবজেক্টটা পরে নট লিখেছি, এখানে আগে কেন বসছে। হ্যাঁ, সাবজেক্ট যদি নাউন হয়, মানে কোনো কারোর জন্য নাম থাকে, রাম, শ্যাম, যদু, মধু, রাহুল, যে কোনো ব্যক্তি বা কোনো কিছুর যদি নাম থাকে, মানে নাউন যদি হয়, তাহলে নটটা আগে বসবে। ক্লিয়ার? আর যদি নাউন না হয়, হি, সি, ইউ, মানে প্রোনাউন হয়, ইট, তাহলে কি হবে, নটটা
পরে বসবে, এটা কি একটু খেয়াল করো। যদিও এই সেন্টেন্সটা খুবই কম ব্যবহার হয়, বেশি মেনলি আমরা ব্যবহার করি হ্যাঁ, না, প্রশ্ন। আমরা বেশি হ্যাঁ বলি, না বলি আর প্রশ্ন করি, ওই তিনটিকে ভালো করে তোমরা ফোকাস দেবে। এটা খুবই কম আমরা ব্যবহার করি। তাহলে ডু ইউ নট প্লে ফুটবল, ডাজ নট রাম প্লে ফুটবল। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু শিখে নিলাম যে আই প্লে ফুটবল, আই ডু নট প্লে ফুটবল, ডু ইউ প্লে ফুটবল, এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকে আমরা শিখতে পারলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা কিন্তু এগুলোকে তোমাদের ফ্লুয়েন্সি তত বেশি বাড়বে। গঠন প্রণালী একটাই। তাহলে হ্যাঁ, যখন আমরা কোনো হ্যাঁ বলবো কি বলবো? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। না যখন করব সাবজেক্ট ডু নট বা ডাজ নট প্লাস ভার্ব অবজেক্ট। প্রশ্ন করব ডু বা ডাস আগে, সাবজেক্ট পরে, ভার্ব অবজেক্ট। আর প্রশ্ন মান একসঙ্গে করতে গেলে আমরা এখানে করতে পারি, খালি একই হবে, প্রশ্ন নিয়মটাই থাকবে, খালি নটের ব্যাপার, নটটা আগে পরে, নাম থাকলে নটটা আগে হবে, আর নাউন থাকলে, প্রোনাউন থাকলে নটটা পরে হবে। আর তোমরা যদি এই নটের ঝামেলা যদি মারতে চাও তাহলে শর্ট ফর্ম করতে পারো। এই যে বি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব দেওয়া আছে ডু বা ডাস, ডোন্ট বা ডাজেন্ট করতে পারো, তাহলে কিন্তু তোমাদের নটের ঝামেলা। ডোন্ট ইউ প্লে ফুটবল, তাহলে নটটা কিন্তু লেগে রয়ে গেল, নটটা পরে আর বসাতে হবে না, শর্ট ফর্ম বলে দিচ্ছি আমি। হ্যাঁ, তাহলে তুমি ঝামেলায় পড়বে না। ডোন্ট ইউ প্লে ফুটবল, ডাজেন্ট নট বাদ রাম প্লে ফুটবল, আরও সোজা তোমাদের করে দিলাম। শর্ট ফর্ম করলে কিন্তু পরে নটটা থাকছে না আর। তাহলে তোমরা ডোন্ট যদি করে দাও, ডাজেন্ট করে দাও, তাহলে নটে কোনো প্রবলেম হবে না। এরপরে আবার আমরা শুরু করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারো কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে প্রশ্নটা করো, আর অবশ্যই ভিডিওটা লাইক করো যদি ভালো লাগে তো। আর কেউ মানে কোনো প্রশ্ন থাকলে লিখে পাঠাও, পরে আমি সেই টপিক আলোচনা করব। আর ভিডিওটা শেয়ার করো সকলের সঙ্গে যাতে বুঝতে পারো। আর আমার বোঝানোর মধ্যে কোনো যদি ফল্ট থাকে তাহলে সেটাও তোমরা কমেন্টে উল্লেখ করিও, কারণ ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি, সব কিছু হয়তো অনেক কিছু মাথা থেকে আউট হয়ে যায়, আর সেলফি ক্যামেরায় করছি, তাকিয়েছি, তাই অনেক কিছু প্রবলেম হচ্ছে। তাই রিকোয়েস্ট সকলের কাছে, ভালো করে ভিডিওটা দেখো, ভালো লাগলে শেয়ার করো, সকলের সঙ্গে শেয়ার করো, আর লাইকটা দিয়ে দাও। আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছে তো সাবস্ক্রাইবটা করে নিও। বাই বাই।